সত্যি সত্যি যদি হৃদ মাজারে ধরে রাখা যেত এই আক্ষেপটাই এখন আমাদের সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে। এমন অনেক ঘটনা ঘটে তো যেগুলো আমাদের জীবনে একটা ডিলিট বাটনের প্রয়োজনের কথাটা বারবার অনুভব করিয়ে দেয়। আজকের দুর্ঘটনাটা সেরকমই, যেটা কেড়ে নিয়েছে আমাদের সবার প্রিয় কালিকা প্রসাদ ভট্টাচার্যের প্রাণ। যারা প্রত্যক্ষভাবে কালিকা প্রসাদকে চেনেন, যাদের সঙ্গে পরিচয় তার সঙ্গীতের মাধ্যমে, সবাই এই মুহূর্তে শোকস্তব্ধ। আমাদের সঙ্গে রয়েছেন তিন শিল্পী, শুভেন্দু মাইতি, হৈমন্তী শুক্লা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, যাদের এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্ত তারা প্রবলভাবে মিস করছেন কালিকা প্রসাদকে। আমি হৈমন্তীদের কাছে আসবো। হৈমন্তীদি, একটু আগেই তুমি বলছিলে যে প্রায় সন্তান সমবয়সে কত ছোট। 71 বর্ণ ওর, আর এত সুন্দর হাসি খুশি একটা মিষ্টি ছেলে আমাদের ছেড়ে চলে গেল। মানে ভাবতে খুব কষ্ট হচ্ছে। প্রথম যখন খবরটা পেলাম, এটা কি সম্ভব, এ কি হতে পারে এই মনে হচ্ছিল। ছেলেটা বড্ড ভালো ছিল। কতদিন তোমার সাথে পরিচয়? আমার সঙ্গে বহুদিনের পরিচয়। তখন সবে মাত্র একটু একটু গাইতে এসছে, তখন থেকে খুব মানে বড়দের শ্রদ্ধা করা, বড়দের মেনে চলা। আর গান বাজনার ক্ষেত্রে ওর ধরো লোকসঙ্গীতের নিয়ে ওর চর্চা ছিল, কিন্তু সর্বক্ষেত্রে ওর কিন্তু একটা আনাগোনা ছিল মিউজিকের, বিশেষ করে। কেননা রিসেন্টলি তোমরা তো জানো, ওই একটা ক্লাসিক্যাল গান বাজনার সঙ্গে ফোকটাকে মিশিয়ে হরিপ্রসাদ চৌরাশিয়া, তারপরে আরও কাকে কাকে নিয়ে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল, লোপা ছিল তার মধ্যে। তো আর আমার গান আমি জানি না, ও খুব বোধহয় পছন্দ করতো আমাকে। যেখানে মানে গান বাজনার একটা আসর হলে দিদিকে আগে একটা খবর দেওয়া, আমাকে শিলচরে ও দুবার করে নিয়ে গেল, যেটা ওনার জন্মস্থান, ওর জায়গা, ওর ভাই বোন সকলে যেখানে আছে। তো সেখানে নিয়ে গিয়ে আমি যখন মানে নিয়ে যাবার থেকে তখন মনে হলো না ও যে একজন শিল্পী। সে ঠিক আমার ছোট ভাই আমাকে নিয়ে গেলে যেরকম করবে ঠিক সেগুলোই করলো। সারাক্ষণ আমি গান করছি উইংসের ধারে, এই বোধহয় কোনো অসুবিধা হচ্ছে কি না। কী যে সম্মান, কী যে আদর করেছিল, আমি কোনোদিন ভুলবো না। আর রিসেন্ট আমার সঙ্গে লাস্ট দেখা হলো 1 মার্চ, আমরা একসঙ্গে ঢাকায় গেলাম একই ফ্লাইটে। হ্যাঁ, কয়েকদিন আগে। সেটা না ভীষণ এত মানে মনে পড়ছে আর খারাপ লাগছে, ভাষা নেই বোঝাবার। সত্যি আমাদের কারো ভাষা নেই। যখন থেকে ভয়ঙ্কর দুর্ঘটনার খবরটা আমাদের কাছে এসে পৌঁছেছে, আমি শুভেন্দুদার কাছে আসবো। শুভেন্দুদা, লোকসঙ্গীত তার একদম স্বাতন্ত্র্য, অরিজিনালিটিটা বজায় রাখা, সেটার ওপর সবসময় কালিকাদা তিনি জোর দিতেন, এবং সেটাকে সেইভাবেই তিনি অন্য একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা কাজে ব্রতী হয়েছিলেন। তার এরকম হঠাৎ যে তার জীবন সঙ্গীতটাই থেমে গেল, তার কতটা ক্ষতি? কালিকার সাথে আমার যোগাযোগটা বড় বিচিত্র। তখন কালিকা গান গাইতো না। 94 সালে আমি শিলচর শহরে গাইতে যাই, তখন কালিকার 22-23 বছর বয়স। আমার গানের সাথে ঢোল বাজিয়েছিল কালিকা। আমি গান গেয়েছিলাম, ও আমার সাথে ঢোল বাজিয়েছিল। তারপর যতবার আমি গেছি শিলচরে, ওখানে একটি দল আছে, একটি গোষ্ঠী, শুভপ্রসাদ, কালিকা, গোরা, শেখর, রাজীব কর, ডাক্তার। সারা দিনই আমাদের আড্ডা হতো, এবং আড্ডা হচ্ছে গান। আর কালিকা যে পরিবার থেকে উঠে এসেছে, বরাক উপত্যকার যে পরিবার থেকে যে পরিবারের জন্ম, সে পরিবারটা জুড়ে কেবল গান, সংস্কৃতি। মুকুন্দ ভট্টাচার্য সুরমা ভ্যালি উপত্যকার নৃত্যবিদ হিসাবে বিশ্বখ্যাতি ছিল তার। অনন্তবাবু, অন্তু কাকু, ওর ছোট কাকা, এই কাছাড় অঞ্চলে যাবতীয় গান, লোকসঙ্গীত, তার এক অনন্ত সংগ্রাহক ছিলেন তিনি। কালিকা প্রায় তার জন্ম থেকে ওই পরিবেশটা পেয়েছে। লোকসঙ্গীতকে ভালোবাসতেও বাধ্য ছিল, ওর কোনো উপায় ছিল না। চতুর্দিকে সর্বক্ষণ তো ওইটাই ছিল, ওই পরিবেশেই তার গড়ে ওঠা। কালিকার বিয়ের দিন, কালিকার মানে ঋতুচ্ছে তার বাবা আমার বিশেষ বন্ধুস্থানীয়, রায়গঞ্জের, উত্তরবঙ্গের। কালিকার বিয়ের দিন কালিকার ধুতিটা আমি পরিয়ে দিয়েছিলাম, এবং আমি যতক্ষণ পৌঁছইনি, আমার ট্রেন 1.5 ঘন্টা লেট ছিল, ধুতি না পরে বসেছিল।
আমি থুতিটা পরিয়ে দিলে কালিকা বিয়ে করতে যান। এমন একটি ছেলের এই বয়সে চলে যাওয়া, এ তো কষ্ট, কি দিয়ে কষ্টকে আমরা বিশ্লেষণ করবো? নিজেকে প্রবোধ দেওয়া যায় না। ক্ষতি একটা অন্যত্র হয়েছে আমাদের, সেটা আমরা আস্তে আস্তে আরো কথা বলতে বলতে যখন যাবো তখন শুনবো। শ্রীরাধাদির সঙ্গে পরিচয় কি অনুষ্ঠানের সূত্রে, গানের সূত্রে? অনুষ্ঠানের সূত্রেই। তখন আমি ওকে চিনতাম না, ও অনেক পরে গানের জগতে আসে, আমার থেকে অনেক ছোট। যখন দোহার ও ফর্ম করলো ব্যান্ড, আমার কানে এলো যে কালিকা প্রসাদ ওর দোহার ব্যান্ড। আমি তার আগে অবধি খুব একটা জানতাম না বা চিনতাম না, কিন্তু ওর গান অনুষ্ঠানে শুনিয়ে আমার সঙ্গে ও নিজের থেকে আলাপ করে। এই যে হৈমন্তী দিদি বললেন যে বড়দের সম্মান করা, আসলে প্রকৃত শিক্ষা তো মানুষের অন্তর থেকেই আসে। ও খুব শিক্ষিত ছিল, শুধু একাডেমিক্যালি না, মানুষ হিসেবে খুব ভালো বড় মনের মানুষ ছিল। তা সেইটা প্রতিফলিত হতো ওর গানের মধ্যে, ওর কর্মের মধ্যে, ব্যবহারের মধ্যে। সেটা আমাকে খুব মানে আনন্দ, মানে খুব ভালো লাগতো আমার আর কি ওর এই ব্যবহারটা। আর খুব কনসিস্টেন্ট ব্যবহার ছিল, সব যখনই দেখা হয়, যখন যে কোনো অনুষ্ঠানে হেসে কথা বলতে এগিয়ে আসা। যেরকম মাটির গানটার ওপর তিনি বেঁচেছিলেন, তেমনি এটা মাটির গন্ধ তার জীবন চর্যার মধ্যেও একদম ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন বিশিষ্ট পরিচালক কৌশিক গাঙ্গুলি। কৌশিকদা, মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি। এই ঘটনা তো আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। আপনার সঙ্গে শুধুমাত্র যে আপনার এই আপকামিং বিসর্জন ছবি তাতে কাজ করছিলেন তাই নয়, আপনার সঙ্গে তো যাদবপুর ইউনিভার্সিটি থেকেই তার বোধহয় বন্ধুতা। হ্যালো, হ্যাঁ কৌশিকদা, কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ কৌশিকদা, আপনার সঙ্গে তো যাদবপুরের দিনগুলো থেকেই বোধহয় বন্ধুতা। হ্যাঁ, আমার থেকেও জুনিয়র ছিল যাদবপুরে, এবং ন্যাচারালি যাদবপুরের আর্টস ফ্যাকাল্টি ক্যাম্পাসে দেখা হতেই থাকে, এবং সেই আর্টস ফ্যাকাল্টির ক্যাম্পাসে দেখা হওয়া, এবং তখন ও নতুন এসছে, এবং আমার সহপাঠী বন্ধু অভিক মজুমদার, এখনও অধ্যাপক, অভিকের খুব ঘনিষ্ঠ ছিল। ওরা একসাথেই থাকতো, একসাথে ঘুরতো, এবং ক্রমশ দেখলাম কালিকা আস্তে আস্তে যাদবপুরে একজন খুব ইম্পর্ট্যান্ট মানুষ হলো, এবং তারপর আস্তে আস্তে একজন জ্ঞানী মানুষ হিসেবে পরিচিত হলো। তারপর একটা অভিধানের মতো হয়ে গেল লোকসঙ্গীতের। এবং দীনেন্দ্র চৌধুরীকে যারা চেনেন তারা জানতেন যে মানুষ ডিপেন্ড করে থাকতো ওই মানুষটার কাছে অনেক কিছু, শুধু গান নয়, গানের ইতিহাস রয়েছে, গানের নানান সৃষ্টির গল্প রয়েছে, কথা রয়েছে। এইগুলোর জন্য এই মানুষগুলো খুব কম তো, এবং দীনেন্দ্র চৌধুরীর পর আমরা অনেকটা ডিপেন্ড করতাম কালিকার উপরে, এবং কালিকা আস্তে আস্তে সত্যি একটা প্রতিষ্ঠান হয়ে উঠলো। এবং আমি এই অনুষ্ঠান থেকে এলাম, শ্মশান থেকেই আমি এলাম, এবং মর্মান্তিক সেই দৃশ্যটা দেখা, এবং দেখে মনে হলো কত গান, কত গল্প, কথা সমস্ত আগুনের মধ্যে জ্বলে যাচ্ছে, এটা ভাবা যায় না। লোকসঙ্গীতের বিশ্বকোষী আজকে আগুনের গর্ভে চলে গেল কৌশিকদা। ঠিক এখানেই আমি একটু শুভেন্দুদার কাছে আসবো, যে সেই কালিকার, যে কালিকাকে আপনি একদম তরুণ কালিকাকে দেখেছিলেন আপনার গানের সঙ্গে ঢোল বাজাতে, তিনি আস্তে আস্তে, তার তো শুধুমাত্র তিনি একজন সঙ্গীত শিল্পী না, একই সঙ্গে তার যে গবেষণা এবং নিরন্তর সাধনা এই লোকসঙ্গীত নিয়ে। আসলে কালিকার ঠিক গায়ক হয়ে ওঠার কথা না, কালিকা যে খুব বড় মাপের সঙ্গীত শিল্পী এমনটা না ভাবাই ভালো। ও অন্য জায়গায়, অন্য একটি জায়গায় অনন্য। সেটা হলো কালিকার সৃজনশীলতা, এবং যে কোনো বিষয়কে নিয়ে নতুন করে ভাবা এবং তাকে রূপ দেওয়া। কলমটা অসম্ভব শক্তিশালী ছিল ওর। আমার মনে আছে যে ওই গানটা যখন উল্লেখে এপার বাংলা ওপার বাংলা, মধ্যে জলধি নদী, ওদের যে বরাক উপত্যকার বাঙালিদের চিরন্তন অভিমানটুকু তাদের, যে বাংলা বলতে লোকে পূর্ব বাংলা না পশ্চিম বাংলা, বড়জোর উত্তরবঙ্গ কি রাঢ়বঙ্গ, এইটুকু বোঝে। আরেকটি বাংলা আছে, নির্বাসিত বাংলা, ওরা অভিমান করে বলে এটি ঈশান বাংলা।
সেই ঈশান বাংলাতে একদল মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলাকে বাঁচিয়ে রাখতে চায়, বুকের মধ্যে বাংলা সংস্কৃতির সাথে জাপটে থাকতে চায়, সেই বাংলা অস্পর্শিত থেকে গেল সারা বিশ্বের কাছে। এরপর বড্ড অভিমান, এবং সে অভিমানে ওর ওই গান মধ্যে জলধি নদী, নির্বাসিতা নদীর বুকে বাংলায় ঘর বাঁধি। ঠিক, আমি এখানে একটু কৌশিকদার কাছে আসবো। যে কৌশিকদা, আপনি যোগ দেওয়ার আগে শ্রীরাধাদিও বলছিলেন যে কোথাও একদম যে মাটির গানটাকে নিয়ে তিনি বেঁচেছেন, অকালে ঝরে যেতে হলো তাকে, সেই মাটির গন্ধটা তার জীবনচর্যাতেও পাওয়া যেত। খুব মাটির কাছাকাছি মানুষ তিনি ছিলেন, এটা যারা তাকে শুধু দূর থেকে দেখেছেন, যারা তার গান শুনেছেন, সবাই কিন্তু এটাই, এই যে পারসেপশন তার সম্পর্কে, সেটা তিনি মাটির ভীষণ কাছাকাছি। এই অকৃত্রিম একটা জায়গা তিনি কিভাবে ধরে রাখলেন? মানে এটা না আসলে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার এবং সাধারণ হয়ে বাঁচার একটা বেসিক ইচ্ছে থেকে তৈরি হয়। কালিকার মধ্যে এটা ছিল, যতই শো হোক, যতই ও বিখ্যাত হোক, ও একেবারেই একজন সাধারণ মানুষের মতো বাঁচত এবং সবার সাথে মিলেমিশে বাঁচত, এবং ও যেরকম ওর হাসি, ঠিক ও মানুষটাও সেরকম ছিল, এবং কোনো তফাৎ নেই কিন্তু ওর হাসির সাথে মানুষটার। এবং কালিকার সাথে আমি, এমন নয় যে আমাদের খুব বিরাট বন্ধু আমরা ছিলাম, তা নয়, কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় দেখা হতো, অনেকবার দেখা হতো, বারবার দেখা হতো, এবং আমিও অনেকবার কথা হয়েছে যে যদি একসাথে কাজ করা যায়, কিন্তু সেরকম সুযোগ পাইনি। আমি একটা ছবি করছি, যে ছবিটা পয়লা বৈশাখে রিলিজ করবে, বিসর্জন বলে, সেটা পুরো লোকসঙ্গীত নির্ভর, এবং তখন আমার আর কারোর কথা মনে হয়নি কালিকা ছাড়া। যাদের কথা মনে হতে পারতো তারা নেই এখন এখানে পৃথিবীতে, যাদের মানে অ্যাভেলেবল ছিল তার মধ্যে কালিকা ছাড়া আমি কাউকে ভাবতে পারলাম না। এবং কালিকার সাথে কমিউনিকেট করা শুরু হলো, এবং কি অক্লান্ত পরিশ্রম করলো, এবং অনেক দিন পরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে এত বছর পরে আবার খুব একটা বন্ধুত্ব হলো। এবং এই বন্ধুত্বগুলো কেন যে হয় আমি জানি না, যে গানগুলো তৈরি হলো সব গানগুলো খুব বুমেরাং হয়ে গেল। এবং লোকসঙ্গীতের মধ্যে তো বিদায়, ব্যথা, এই জিনিসগুলো খুব বেশি থাকে, সেইগুলোই যেন বুমেরাং হয়ে সব গানগুলো ছবির গান থেকে এখন কালিকার গান হয়ে গেছে। এখানে আছেন হৈমন্তী পিসি, উনি জানেন যে একটা গান, খুব বিখ্যাত গান ছিল এক সময়, একুল আর অকুল হারাইলে দুকুল, কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল। সেই গানটা একটা শবযাত্রার দৃশ্যে আমরা রূপরায়ণ করলাম এটা, এবং ও গানটাও পুরো অর্গানাইজ করলো গানটা। সেই গানটা যে শুনতে হচ্ছে এবং সেই গানটা ছবির মধ্যে বাজবে, সেটা একটা মর্মান্তিক। এবং সেই কালিকা কিন্তু ওই মানুষটা, আমি ওকে বলতাম তোমার এঁটেল মাটি দিয়ে তৈরি গলা, নইলে এরকম হয় না, এটা সাধারণ গলা নয় তোমার। কিন্তু কি নির্মল হাসি, কি মানে ভাবতে পারা যাচ্ছে না। আর আমি একটা কথা বলছি, আমি এক্ষুনি দেখে এলাম, শ্মশানে যখন মানুষ পৌঁছয় না শবদেহ নিয়ে, ততক্ষণ সারাদিন কাঁদতে কাঁদতে না থেমে যায় কান্নাটা, তখন সবাই বিদায়ের জন্য অপেক্ষা করে। আমি এত শ্মশানে কাউকে কাঁদতে দেখিনি, এবং কত অগণিত মানুষ এসেছেন, কত মানুষ এসে পৌঁছেছে সেখানে, এবং তারা কাঁদছে হাউ হাউ করে এবং সশব্দে কাঁদছে। এবং এটা কিন্তু লোকসঙ্গীত বা অন্য কোনো সঙ্গীত বলে কিছু নয়, এটা ভালো মানুষের জন্য কাঁদছে তারা। একেবারেই তাই। কৌশিকদা, আমি ফিরবো, আবারও একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা ফিরে আসবো আরও অনেক স্মৃতিচারণা, যে স্মৃতিচারণাটা আমাদের না করতে পারলেই আমরা সবচেয়ে আনন্দ বোধ করতাম।